ডেটার যে সুরক্ষার যে একটি আইন ক্যাবিনেটে অনুমোদন করা হয়েছে পরশুদিন, এবং এটা এখন আইন মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে পার্লামেন্টে যে সেটা পাশ হবে। সো এই আইনটা যেমন আমাদের কিন্তু অনেকদিন ধরেই দরকার ছিল। 2018-তে আমি এটা নিয়ে প্রথম কথা বলা শুরু করি যে আমাদের যদিও ডেটা সিকিউরিটি বা আমাদের যেটা ইন্টারনেটের যে সাইবার সিকিউরিটি যেটা পরবর্তীতে হয়েছে, এই ব্যাপারে একটা আইন যদিও ছিল, কিন্তু আমাদের কিন্তু ডেটা প্রাইভেসির কোনো নীতিমালা ছিল না, আইন ছিল না, কিছু ছিল না। এবং তার ফলে যেটা হচ্ছিল যে ডেটা নির্ভর যে ব্যবসাগুলো, সেই ব্যবসাগুলো ঠিক মতো হতে পারছিল না বা গ্রো করতে পারছিল না। একটা উদাহরণ দিয়ে বলি তাহলে ভালো করে বোঝা যাবে। মনে করুন যে আপনার যে মেডিকেল ইনফরমেশন, সেটা যদি একটা ক্লাউডে কোনো একটা সার্ভারে স্টোর করা থাকে, তাহলে যেটা হবে যে আপনাকে বিভিন্ন হসপিটালে বা বিভিন্ন ডাক্তারের কাছে যখন আপনি যাবেন, তখন বারবার করে কিন্তু আলাদা আলাদা ভাবে টেস্ট করতে হবে না। যেখানেই আপনি যান না কেন, যেই হসপিটালে যান না কেন, যে দেশেই যান না কেন, আপনি কিন্তু আপনার পারমিশন দিলে আপনার ওই ডেটাবেস থেকে সেই ডাক্তার বা সেই হসপিটাল আপনার ইনফরমেশন নিয়ে নিতে পারবে। সো এই যে ডেটা স্টোর করে রাখার যে একটা নিয়ম বা পদ্ধতি, এই কি কি ডেটা সেখানে স্টোর করা যাবে, সেই ডেটা কে দেখতে পাবে, কে পাবে না, কতদিন ধরে স্টোর রাখা যাবে, সো এই যে নীতিমালাটা, এটা যদি না থাকে তাহলে কিন্তু অনেক রিস্কি হয়ে যায়। এবং বিশেষ করে তখন যারা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থাকে, যারা অনেক কমপ্লায়েন্ট আইনের ব্যাপারে থাকে, তারা এই ধরনের ব্যবসা করতে তখন ভয় পায় এবং করতে চায় না। সো তখন ব্যবসাগুলো তৈরি হয় না, বড় হয় না। সো সেই জন্য আমাদের এই নীতিমালাটা দরকার ছিল। তো আমি খুব খুশি হয়েছি যে সরকার আলটিমেটলি এইরকম একটি পদক্ষেপ নিতে যাচ্ছেন। এবং ডেটা সুরক্ষা, যদিও এটাকে আমরা ডেটা প্রাইভেসি আগে বলা হয়েছিল, কিন্তু এখন ডেটা প্রাইভেসি শব্দটা বাদ দিয়ে, ব্যক্তিগত গোপনীয়তা, সেটাকে বাদ দিয়ে শুধু সুরক্ষা নিয়ে কথা বলা হচ্ছে। সো তারপরেও আমার মনে হয় সেটা প্রয়োজন রয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা যেটা আর কি, প্রাইভেসি, ডেটা প্রাইভেসি, সেটার ব্যাপারে আরেকটু ক্লারিফিকেশন দরকার আছে এই আইনের মধ্যে। ডেটা প্রোটেকশন নিয়ে বলা আছে, সুরক্ষা নিয়ে বলা আছে, কিন্তু প্রাইভেসি নিয়ে যে ডিফারেন্সটা, যেমন আবার আপনাকে একটা আমি উদাহরণ দেই। দেখেন, সিকিউরিটি এবং প্রাইভেসির মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আপনি ইমাজিন করেন যে আপনি একটা বুলেট প্রুফ গ্লাসের ঘরের মধ্যে আছেন। তো বুলেট প্রুফ গ্লাসের ঘর, তার মানে আপনি কিন্তু সুরক্ষিত, কিন্তু আপনার কিন্তু প্রাইভেসি নেই, বিকজ এটা একটা কাঁচের ঘর, সবাই আপনাকে দেখতে পাচ্ছে। সো সিকিউরিটি এবং প্রাইভেসি দুটো আলাদা জিনিস। সো আপনার যে ডেটাটা, সেটা কে দেখতে পারবে? মনে করেন আপনি ফোনে কথা বললেন, আপনি কার সাথে কথা বললেন সেটা দেখা যেতে পারে, আপনি কয়টার সময় কথা বললেন, কয়বার কথা বললেন, কোথা থেকে কথা বললেন, এবং কোথায় যার সাথে কথা বলছেন সে কোথায় আছে, সবই কিন্তু এগুলো ডেটা জেনারেট হচ্ছে। এবং এগুলো কিন্তু এক একটা আপনার নিজস্ব ডেটা। এবং বিশেষ করে আপনি কি কথা বললেন, সেইগুলো একটা আপনার পার্সোনাল ডেটা। এখন এই ব্যক্তিগত গোপনীয়তাটা কোন পর্যায়ে যাবে, এটার যে বেঞ্চমার্কটা কোন জায়গায় হবে, এইগুলোর ডেফিনেশনটা এই আইনে আমার মনে হয় আরেকটু করা দরকার। এবং না হলে আমাদের এটা নিয়ে অনেক কনফিউশন হবে, এবং কিছু কিছু আইনের মিস ইউজও হতে পারে। আর আরেকটা জিনিস আমার মনে হয় এটা একটু খেয়াল করা দরকার, এবং এটা নিয়ে একটু রিভিজিট করতে হবে, যে যেমন বিদেশি কোম্পানিগুলো, এখানে বলা হয়েছে, এই আইনের খসড়াতে বলা হয়েছে যে একটি নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা হবে, সেটা একটি ডিজি থাকবেন, ডেটা সিকিউরিটি এজেন্সি এরকম একটি থাকবে, এবং সেটার সেই ডিজি চাইলেই যে কোনো তথ্য চাইতে পারবেন কোন একটা কোম্পানির কাছ থেকে কোনো একটা প্রয়োজনে। তো অফকোর্স, হ্যাঁ, যদি আপনি ডেটা চাইতেই পারেন, যদি কোনো রকম একটা ভ্যালিড রিজন থাকে। মনে করেন হয়তো একটা কথা আপনি টেররিজম নিয়ে আপনি ইয়ে করছেন, ইনভেস্টিগেট করছেন, সেই ক্ষেত্রে আপনার যদি একটা ওয়ারেন্ট থাকে, আপনি অবশ্যই ডেটা চাইতে পারেন। যেমন আপনি কিন্তু চাইলেই কারো বাসা গিয়ে তল্লাশি করতে পারেন না, আপনার কাছে ওয়ারেন্ট থাকতে হবে। সেরকম একটা যদি ওয়ারেন্ট থাকে, আপনি করতে পারেন। কিন্তু যদি ঢালাও ভাবে অধিকার দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা এমনি যে কোনো কোম্পানিগুলো, তারা কিন্তু এখানে একটু অস্বস্তিতে থাকবে, কারণ তাদের এখানে অনেক নিজস্ব সিক্রেট থাকে, ট্রেড সিক্রেট থাকে। সো সেগুলো সে কেন দিবে? মনে করেন আমি একটা সফট ড্রিঙ্ক বানাই, সেই সফট ড্রিঙ্কটা আমার খুব পপুলার। এখন সেই সফট ড্রিঙ্কের যে ইনগ্রেডিয়েন্টস, সেটা আপনি জানতে চাচ্ছেন। কেন জানতে চাচ্ছেন? আমি তো এটা দিতে চাইবো না, বিকজ এটা আমার সিক্রেট, কনফিডেন্সিয়াল ইনফরমেশন। সো এইখানে এই জিনিসগুলো আরেকটু আমার মনে হয় ইয়ে করা দরকার। এবং আরেকটা জিনিস আছে যেটা লাস্ট বলে রাখি, সেটা হচ্ছে যে
আমাদের বিদেশি কোম্পানির বেলায় এখানে বলা আছে যে এই নীতিমালা যদি কেউ ব্রিচ করে তাকে 3 লক্ষ টাকা অথবা 5 লক্ষ টাকা, যদি সংবেদনশীল ডেটা ব্রিচ হয় সেটা 5 লক্ষ টাকা জরিমানা হতে পারে, 3 থেকে 5 লক্ষ টাকা। কিন্তু বিদেশি কোম্পানি যদি হয় সেক্ষেত্রে বলা আছে তার অ্যানুয়াল টার্নওভারের 5%। তো সেটা একটা অনেক বড় ব্যাপার হয়ে গেল। তো এখানে বিদেশি কোম্পানিদেরকে আমরা ডিসক্রিমিনেট করছি কেন? কেননা বলা হয়েছে যে বিদেশিরা যারা এখানে বসবাস করে, বাংলাদেশে থাকে, তারাও কিন্তু এই আইনের আওতায় মধ্যে পড়বে। তাই যদি হয় তাহলে বিদেশি কোম্পানিকে আমরা ডিসক্রিমিনেট করাটা তো ঠিক না, কেননা বিদেশি কোম্পানিরা তাহলে তো আমাদের দেশে ব্যবসা করতে চাইবে না। আরেকটা জিনিস হচ্ছে যে মনে করেন ফেসবুক আমাদের দেশে ব্যবসা করে, গুগল ব্যবসা করে, এই ধরনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ ব্যবসা করে, এরা এরা কি আপনি মনে করেন যে আপনার কাছে ইনফরমেশন চাইলে এরা দেবে? আমার তো এখানে যথেষ্ট সন্দেহ আছে। এইখানে তারা তো ধরেন এখানে বাংলাদেশের সার্ভার বসায়নি, যদিও ইন্ডিয়া এটা বসাতে বাধ্য করেছে। বাংলাদেশের সেই বার্গেনিং পাওয়ার আছে কিনা আমি জানি না, কিন্তু মানে কেন দিবে, কেন বসাবে এবং কেন তারা চাইলেই দিবে? কেন তারা সবসময় বলে যে এই ইনফরমেশনের মিসইউজ হতে পারে। সো এই সব ব্যাপার নিয়ে আমার মনে হয় একটু চিন্তার বিষয় আছে, রিভিজিট করা দরকার আছে। না হলে ব্যবসা বাণিজ্যে এটা নিয়ে কিন্তু একটা খারাপ প্রভাব পড়তে পারে, বিশেষ করে আন্তর্জাতিক ব্যবসায় একটা খারাপ প্রভাব পড়তে পারে।